পরাধীনতার অন্ধকারকে যারা একদিন দুহাতে চুরমার করতে চেয়েছিল, তাদের ছেলেরা আজকাল মাথায় করে ইটের বোঝা নিয়ে যাচ্ছে অযোধ্যার দিকে। ভারতবর্ষ বিদেশি মুনাফাবাজ লুটেরাদের দেশ ছাড়া করতে যারা একদিন বুলেট আর জেলখানাকে ভয় পায়নি, তাদের উত্তরপুরুষ আজ ভয় পাচ্ছে। ডাকাতের ভয়, মাফিয়ার ভয়, লকআউট লে অফের ভয়। ভারতবর্ষ একদিন যারা অজন্তা, ইলোরা, হরপ্পা কিংবা তাজমহল বানিয়েছে, তাদের সন্তান সন্ততিরা এখন করোড়পতি হবার স্বপ্ন দেখছে টিভিতে চোখ রেখে। ভারতবর্ষ একদিন যারা নিজেদের সব বিলিয়ে দিয়ে দেশবন্ধু হতে পেরেছেন, একদিন যারা সব ফেলে দিয়ে মহাত্মা হতে পেরেছেন, একদিন যারা সুখ স্বাচ্ছন্দ্য হেলায় হারিয়ে দেশত্যাগী নেতাজি হতে পেরেছেন, তাঁদের পরবর্তী মনুষ্য সন্তানেরা এখন বেটিং, জুয়া, লটারি, সাট্টা, রেস এইসব মন্ত্রে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। ভারতবর্ষ শাপগ্রস্ত এক পাথর। ভারতবর্ষ কোন এক পুণ্য প্রভাতে কেউ কি আসবে যার পুণ্য পাদস্পর্শে এ পাথর প্রাণ পাবে, বলে উঠবে, আমি অহল্যা, আমি ভারতবর্ষ। ইচ্ছেগুলো প্রতি মুহূর্তে জ্বালিয়ে মারে। কত যে ইচ্ছে! অফিস টাইমে ফাঁকা বাস ট্রাম পাবার ইচ্ছে, রবিবারে বাজারে সস্তায় গলদা চিংড়ি পাবার ইচ্ছে, প্রয়োজনের মুহূর্তে বন্ধুর কাছে টাকা ধার পাবার ইচ্ছে, যে মেয়েটাকে পথে ঘাটে দেখলেই বুকের দোলা লাগে তার সঙ্গে চুটিয়ে প্রেম করার ইচ্ছে। কত যে ইচ্ছে! পুলিশ, মন্ত্রী, এমপি, এমএলএদের কাছে ভালো ব্যবহার পাবার ইচ্ছে, পরীক্ষায় ভালো নম্বর পাবার ইচ্ছে, ভরা গরমের দুপুরে গরম ভাতে পোস্ত আর কড়াইয়ের ডাল খেতে পাবার ইচ্ছে। ইচ্ছের কত রকম! ভেবে দেখেছি, এরকম ইচ্ছে আমার কোনোদিনই হয়নি। আজ কিছু টাকা ধার দেব যে চাইবে তাকে, আজ কিছু কাটা পোনা কিনে পৌঁছে দেব বলাইদের বাড়িতে, ওর কারখানা বন্ধ আজ 11 মাস। আজ সেজো মাসিকে দেখে আসবো, কিছু ফল টলও দিয়ে আসবো। সেজো মাসিকে তার ছেলেরা দেখে না, বৃদ্ধাশ্রমে থাকেন। আজ মোড়ের মাথার অন্ধ ভিখিরিটাকে বাড়িতে ডেকে এনে একটু মাংস ভাত খাওয়াবো, লোকটা কতদিন খেতে পায় না। পুজোর সময় মা দুর্গার সামনে হাত জোর করে দাঁড়াই, চোখ বুজে মনে মনে ভক্তি ভরে প্রণাম করি আর বলি, মা, আমার সকল ইচ্ছা পূর্ণ করো মা। আজ অবধি কখনো কোনো দিনও মা দুর্গাকে বলিনি, বলাইদের কারখানাটা খুলে দাও মা, মোড়ের ভিখিরিটাকে লটারির একটা ফার্স্ট প্রাইজ জুটিয়ে দাও মা, সেজমাসির ছেলেদের সুবুদ্ধি দাও মা, যাদের দরকার তাদের ঘরে একটু টাকা পয়সা জামা কাপড় দাও মা। না না, এইরকম কোনো ইচ্ছে আমার একবারও হয়নি, কোনো দিনও হয়নি। গরিবের কিচ্ছু নেই, ভগবান আছে। বড়লোকের সব আছে, শয়তানও আছে। গরিবের ভাত জোটে না, কাপড় ছেঁড়া, তবু ভগবান আছে। কালী, দুর্গা, আল্লাহ, গুরু, জিসাস। বড়লোকের দামি গাড়ি, দামি বাড়ি, পাশে পাশে শয়তানও আছে। রেস, জুয়া, ব্লাড সুগার, হাই প্রেশার, আদালত, মামলা। গরিবের ট্রামবাস, বড়লোকের টাটা সিয়েরা। গরিবের ডালহাউসির পথের হোটেল, বড়লোকের তাজ বেঙ্গল। গরিবের কুচ্ছিত কালো বউ, বড়লোকের ঘরে ঘরে ঐশ্বর্য রায়। গরিবরা বাসন মাজে, কাপড় কাচে, এঁটো বাসি খায়। বড়লোকরা পলিটিক্স করে, আইন বানায়, আইন ভাঙে। রোদ্দুর বাড়লে গরিব মানুষের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে দীর্ঘতম হয়ে পড়ে, তারপর আসমুদ্র হিমাচল ভারতবর্ষকে অন্ধকার করে তোলে। বড়লোকরা সেই পরিব্যাপ্ত অন্ধকারে মুখ ডুবিয়ে মহার্ঘ মিউজিক সিস্টেমে শাস্ত্রীয় সঙ্গীত শোনে, শোনে আর একটু একটু করে মহার্ঘতর বিদেশি তরলে গলা ভেজায়। এসব কথা নতুন নয়, সবাই জানে, সবাই বোঝে। তবু পৃথিবীর সব গরিব মানুষ একবার অন্তত বড়লোক হতে চায়, তাই না?
এখন থেকে বেঁচে থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই ঘোষণা সম্বলিত স্টিকার কপালে লটকে দেওয়া হবে সব সদ্যজাত মনুষ্যের। যারা জন্মাচ্ছে সকলেরই নামকরণ হবে অভিমন্যু। এরা সকলে যুদ্ধক্ষেত্রে আসছে নিশ্চিত পরাজয় ও মৃত্যুকে শিরোধার্য করে। এই রকম একটা পৃথিবীতে আমরা শিক্ষিত ভদ্রলোকেরা কত সমস্যা নিয়ে ভাবিত এবং চিন্তিত। পেট্রোলের দাম কি সত্যিই কমবে? ভাবছি। বাজেটে ইনকাম ট্যাক্স কি ছাড়টা বাড়াবে? ভাবছি। বাংলা নাটক সিনেমার কি হবে? ভাবছি। বাংলা গান স্বর্ণযুগে ফিরবে কি? ভাবছি। শীতে নলেন গুড় পাওয়া যাবে তো এবার? ভাবছি। ডিএগুলো কি বাড়বে? ভাবছি। হিটকোর নতুন কলকাতা কেমন জমবে? ভাবছি। কোন কোন শেয়ারের দাম উঠল? ভাবছি। ভাবতে 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 আমরা ঘুমিয়ে পড়ছি, আবার জেগে উঠছি, বিয়ে শ্রাদ্ধ খাচ্ছি, পরনিন্দায় মশগুল হচ্ছি, তারপর আবারও ভাবছি বেঁচে থাকা কি সত্যিই স্বাস্থ্যের পক্ষে খারাপ? যদি খারাপ হয়, কতটা খারাপ? সব মানুষ কামড়াকামড়ি করে বিলকুল মরে হেজে সাফ হয়ে যাবার পর পৃথিবীর বনে পাহাড়ে পথে মাঠে নদীতে ঝর্ণায় ঠিক ঠিক করবে শুধু কম্পিউটার। সেই আসন্ন শতকে কম্পিউটার বাড়ি বানাবে, বাড়িতে থাকবে, কম্পিউটার বিয়ে করবে, কম্পিউটারের বাচ্চা হবে, কম্পিউটারের জর্জারি হলে অন্য কম্পিউটার তাকে দেখতে আসবে, কম্পিউটার বক্তৃতা দেবে, কম্পিউটার মিছিলে যাবে, কম্পিউটার প্রেম করবে, কম্পিউটার স্বপ্ন দেখবে, আর কম্পিউটার ছুটির দিনে জাদুঘরে যাবে। বড় কম্পিউটার শিশু কম্পিউটারদের দেখাবে, ওই দেখ মানুষ, আজ থেকে কয়েকশো বছর আগে এরা পৃথিবী শাসন করত, এখন পাথর হয়ে গেছে। পৃথিবীর সব ভালো আমরা চাই। ভালো বাড়ি, ভালো বিছানা, ভালো গাড়ি, ভালো চাকরি, ভালো বউ, ভালো ছেলে মেয়ে, ভালো মাইনে, ভালো বেড়ানো, ভালো বন্ধু। পৃথিবীর সব ভালো আমরা চাই, কিন্তু আমরা নিজেরা ভালো নই। অফিসের খাতা, স্কেল, পেপারওয়েট ব্যাগে ঢুকিয়ে চুপি চুপি বাড়ি নিয়ে আসি। দোকানদার ভুল করে বেশি পয়সা ফেরত দিয়ে দিলে মুখ বুজে পকেটস্থ করি। কন্ডাক্টর টিকিট না চাইলে ট্রামে বাসে বড় একটা টিকিট কাটি না। কিন্তু আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভীষণ ভালো হোক, সৎ, চরিত্রবান, দয়ালু এসব হোক। ছেলেকে স্কুলের টিফিন দিয়ে বলি, কাউকে দিও না যেন, নিজে ভালো করে পেট ভরে খেও। তাকে বোঝাই, তোমার বন্ধুরা ভালো নয়, ওদের সঙ্গে বেশি মিশো না, স্কুল শেষ হলেই বাড়ি চলে আসবে, এসে পড়তে বসবে, কেমন? সেই ছেলে বড় হয়ে যখন আমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় ভালো করে বেঁচে থাকার আস্বাদ গ্রহণ করতে, তখন আমরা বলি, দিনকাল কি পড়ল রে বাবা। আমরা ভালো চাই, কিন্তু আমরা ভালো নই। বুবান, আমার সোনা বুবান, আজ আকাশে আবার সেই রকম মেঘ করেছে, যা দেখলে তুই বলতিস, বাবা দেখো আকাশের গায়ে হাতি, বলে হেসে উঠতি, হাততালি দিতি। হ্যাঁ রে সোনা, আজ আবার হাতি এসেছে আকাশে। শরতের মিঠে রোদে আমাদের সামনের বাগানটায় খেলা করছে তোর ভীষণ প্রিয় সেই কাঠবিড়ালিগুলো, যাদের দেখলেই তুই আমাকে জিজ্ঞেস করতিস, বাবা সত্যি রামচন্দ্র ওদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিল? সত্যি? আজ আশ্বিনের 12 তারিখ। পাশের বাড়ির শিউলি গাছ থেকে পুজোর গন্ধ আসছে। পাড়ার মাঠে প্যান্ডেল বাঁধার শব্দ আসছে টুকটাক। বুবান, এই প্রথম এ বাড়িতে তোর জন্মদিন হচ্ছে হাসি, হুল্লোড়, আনন্দ সব কিছু বাদ দিয়ে, শুধু ফুল, চন্দন আর চোখের জলে। দোতলার বড় বারান্দার শেষে একটা টেবিলে চাদর পেতে
খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তোর একটা বাঁধানো ছবি, তাতে মোটা রজনীগন্ধার মালা, ছবি বুবানের কপালে চন্দনের ফোঁটা। তোর মনে আছে বুবান, জন্মদিনে তোর মা তোর কপালে চন্দনের ফোঁটা এঁকে দিত, আর তুই কেমন চুপটি করে অবাক হয়ে চেয়ে থাকতিস? তুই তুই ভুলে গেছিস বুবান, আমরা ভুলিনি, ভুলতে পারিনি। ঝলমলে আলোর রংবাহারি এক রোশনাই থেকে তুই আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে গেছিস ভীষণ গভীর ভয়ঙ্কর এক অন্ধকারে। তোর জন্মদিনে আমরা টেপ রেকর্ডারে বাজিয়ে দিতাম নানা গান, দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দিতাম কাগজের রঙিন নকশা করা লণ্ঠন, বেলুন। কত মানুষকে নেমন্তন্ন করতাম, রান্না হতো কত রকমের খাবার দাবার, কত কচি কাঁচার ভিড়, তোর স্কুলের বন্ধু আর তাদের বাবা মায়েদের ভিড়। বুবান, এই প্রথম তোর জন্মদিন হচ্ছে, এ বাড়িতে বাজছে না গান, ঝুলছে না খুশির বেলুন, কাগজের লণ্ঠন, হাওয়ায় উড়ছে না সুগন্ধ, শোনা যাচ্ছে না অনেক কণ্ঠের কলকাকলি, সব চুপচাপ, বড় নিস্তব্ধ। শুধু দোতলার টেবিলে রাখা তোর ছবির সামনে অপরাধীর মতো চুপ করে চেয়ার পেতে বসে আছে তোর মা, উদ্ভ্রান্ত চোখে শব্দহীন অশ্রুধারাপাত। তুই পরীক্ষায় প্রথম হতে পারিসনি, তাই আমরা সকলেই রেগে গিয়েছিলাম। তুই ফার্স্ট হতে পারিসনি, সমাজে আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছিল। তোর সহপাঠীদের গার্জেনদের সামনে আমাদের প্রেস্টিজে বড় নির্মম আঘাত লেগেছিল। মনে হয়েছিল তোর লেখাপড়ার পেছনে আমাদের এত খরচ, এত চিন্তা, এত আশা, তুই একটু মর্যাদা দিলি না, একটু বুঝলি না বাবা মায়ের দুশ্চিন্তার কথা। মনে হতে হতে প্রচন্ড রাগ হয়েছিল। সেই অন্ধ রাগে আমি তোকে যা নয় তাই বলেছিলাম তুই একটা স্কাউন্ড্রেল, তুই একটা বাজে ছেলে। অফিস ফেরত খটমাক্ত দেহে, গম্ভীর মুখে তোকে দোতলা থেকে ডেকে পাঠিয়ে সকলের সামনে সপাটে এক চর কষিয়েছিলাম তোর গালে। বুবান, সেই আঘাত তুই এত বড় করে ফিরিয়ে দিবি দুঃস্বপ্নেও ভাবিনি। হ্যাঁ রে সোনা, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। সময়ের ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে আমরা ভুলে গিয়েছিলাম তুই বুবান আমাদের সন্তান, আমাদেরই রক্তে গড়া একটা জ্যান্ত মানুষ, একটা মুক্ত প্রাণ। হ্যাঁ রে সোনা, আমরা ভুলে গিয়েছিলাম একটা ক্লাসে 50টা ছাত্র থাকে, ফার্স্ট একজনই হয়, একজন, কেবল একজন। যারা ফার্স্ট হয় না তারাও বাবা মায়ের সন্তান। সেই সব ছেলেদেরও হাসি আছে, আনন্দ আছে, স্বপ্ন আছে। বুবান, বাথরুমের আলমারিতে রাখা কীটনাশক গলায় ঢালার সময় একবারও তোর আমাদের মুখগুলো মনে পড়ল না সোনা, একবারও না। কত কষ্ট করে চাকরির পর টিউশনির বোঝা বয়ে উপলি দুটো পয়সা রোজগার করে তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতাম, আমাদের কথা একবারও মনে এলো না। বুবান, আমরা চেয়েছিলাম তুই ফার্স্ট হবি। কেন চেয়েছিলাম জানি না, সবাই চায়, আমরাও চেয়েছিলাম। বুবান, আশাভঙ্গের চূড়ান্ত বেদনায়, সাময়িক উন্মাদনায় আমরা তোকে আঘাত করেছিলাম। সে আঘাত এত নির্মম ভাবে সহস্র গুণে তুই ফিরিয়ে দিবি আমরা ভাবিনি, ভাবতে পারিনি। আজ আশ্বিনের 12 তারিখ, তোর জন্মদিন বুবান। আমি দোতলায় উঠিনি এখনো, আমি উঠতে পারবো না বুবান। দোতলার শেষ ঘরটায় জানলার পাশে টেবিলে বসে তুই লেখাপড়া করতি। ওই ঘরের দেওয়ালের র্যাকে এখনো সাজানো তোর বই, খাতা, পেন, দরজায় আঁটা এক সফল খেলোয়াড়ের হাস্যোজ্জ্বল মুখ, আলনায় তোর প্যান্ট, শার্ট, গেঞ্জি। ওই ঘরে আমি যাইনি, যেতে পারিনি বুবান, আমার বুবান। তীব্র বিষাক্ত কীটনাশক যখন তোর গলা দিয়ে নামছিল, জ্বালিয়ে পুড়িয়ে তোকে ছাড়খাড় করতে করতে, তার চেয়ে বেশি যন্ত্রণা আমার নয় রে সোনা। তোর জন্মদিনে এই দেখ না,
তোর বাবা এখনো বেঁচেই আছে, তোর মা কাঁদছে ওপরে বসে, আকাশে শারদ আলো, নীল চাঁদোয়ার গায়ে সাদা মেঘ, ওপরের বারান্দায় দাঁড়ালেই আমার কানে বেজে উঠবে, বাবা বাবা দেখো ওই তো হাতি। ভুবন, আকাশে আমি চোখ তুলে তাকাতে পারছি না বাবা, সমস্ত আকাশ আমার বুবান হয়ে নিঃশব্দে চেয়ে আছে আমারই দিকে, অব্যক্ত করুণ অভিমানের চোখে। বুবান, বুবান। কেমন আছিস, কেমন আছিস আমার ছেলেবেলা? কোথায় আছিস, কার সঙ্গে আমার ছেলেবেলা? কেমন আছিস, কোথায় আছিস সোনার ছেলেবেলা? আমায় বুঝি ভুলেই গেলি দুষ্টু ছেলেবেলা? কেমন আছিস তুই? এখনো কি আগের মতো সন্ধে হলেই গন্ধ ছড়ায় হাসনুহানা জুন? পড়ার ঘরে এখনো কি ধারাপাতের পাতায় জাগে এক এককে দুই? এখনো কি ঘুমে ঢুলিস অঙ্ক করতে বসে, রাত বাড়লে দিদার গল্পে রাজপুত্তুর আসে? এখনো কি কাশের বনে ছুটে বেড়াস তুই ছেলেবেলা? এখনো কি তেমনি আছিস তুই? আজও কি তুই নদীর কথা শুনতে ছুটে যাস, মেঘলা আকাশ মাথায় নিয়ে তেমনি ঊর্ধ্বশ্বাস? সেই যে নদী, গেরুয়া নদী, সারা দুপুর একা, তার কাছে কি এখনো যাস? হয় কি তোদের দেখা? ছেলেবেলা, অনেকটা পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। সময় মাঠের ধুলো কাদা অঙ্গে মেখেছি, হাত ছেড়ে তোর অন্য হাতে এ হাত রেখেছি। রোদ বৃষ্টি আলোর পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি। তোরই কাছে রেখে এলাম লাটাই গুলি ঘুড়ি, কদম পলাশ শিউলি শালুক কদমা নাড়ু মুড়ি। তোরই কাছে গচ্ছিত যে আমসত্ত্ব আচার, আরো অনেক মহার্ঘ সব রসদ সুখে বাঁচার। পা রেখেছি দূরের পথে, চলে এলাম দূরে, ফুসলে এনে গোলক ধাঁধায় কে যে দিল পুরে। এখন বৃষ্টি কাঁচের বাইরে ছোঁয়ে না সে আমাকে, মহালয়ায় সোনার সে ভোর অন্য কাউকে ডাকে। ঢাকের বাজনা ধুনুচি নাচ হারিয়ে গেছে দূরে, এখন জীবন ছন্দে বাঁধা হিসেব করা সুরে। রাগ করিস না ছেলেবেলা, সুখে নেই রে আমি, জীবন পুজোয় তোকেই হয়তো করলাম প্রণামী। রাগ করিস না ছেলেবেলা, আবার দেখা হবে, রাত পোহালে নতুন ভোরে আবার কথা হবে। আবার যাব শিউলি ভরে তোর সাথে ফুল আনতে, মেঘ নদী আর পাখির খবর আবার যাব জানতে। দেখা হবে, দেখা হবে, আবার দেখা হবে, রাত পোহালে নতুন ভোরে আবার দেখা হবে। কতদিন দেখি না তোমায়, দুঃখ দিতেও আর আসো না। কতগুলো শীত বর্ষা ফাল্গুন উধাও, আমাকে কান্নায় ডুবিয়ে ভাসিয়ে দিতেও তুমি আর আসো না। কতদিন দেখি না তোমায়। স্কুলের মেয়েরা ঝাঁক বেঁধে কলস্বরে পথ কাঁপিয়ে বেলা 10:30টায় স্কুলের দিকে যায়।
লাল পাড় সাদা শাড়িতে যেন একরাশ স্বপ্নের মতো মেঘ ভেসে যায় গলির রাস্তায়। ঝাপসা চোখে মাঝে মধ্যে ওই মেঘের মধ্যে তোমার দু বেনি ঝোলানো আলো জ্বলা মুখটা খুঁজি। মনেই থাকে না তুমি এখনো মধ্য 50। কতদিন দেখি না তোমায়, কতদিন। তোমাদের 17 নম্বর বাড়ির 3 তলার ব্যালকনিতে আজও ঝোলে রঙিন শাড়ি, হলুদ জামা। তোমাদের 17 নম্বর বাড়িতে ছাতের ওপর এই সেদিনও দেখলাম এক ঝাঁক শালিক। তোমাদের 17 নম্বর বাড়ির 1 তলার রোয়াকে এখনো রোজ বিকেলে বৃদ্ধ মানুষেরা বসে বসে গল্প করেন। মনে হয় এক্ষুনি দ্রুত পায়ে এক বুক বই খাতা নিয়ে তুমি বেরিয়ে আসবে, পড়তে যাবে অবনী মাস্টারের বাড়িতে। মনেই থাকে না তোমার ঠিকানা কবে পাল্টে গেছে, এবং তুমি আর পড়ো না এখন। কতদিন দেখি না তোমায়, কতদিন। কলকাতায় এখন সব নতুনের ভিড়। নতুন সেতু, নতুন পাতাল রেল, নতুন মঞ্জেনিজ, নতুন হলদিরাম, নতুন গিরিশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, নতুন ফ্লাইওভার, নতুন ঢাকা কলকাতা বাস, নতুন নেতা নেত্রী, নতুন গান, নতুন নাটক, সিনেমা। কলকাতার পুরনো বলতে যা যা আজও আছে, রয়ে গেছে এবং হয়তো থেকেও যাবে, তার মধ্যে তুমিই একমাত্র যে প্রতি বছর মহাষ্টমীর সন্ধ্যার মতো বারে বারে নতুন, আর পুরনো হয়েও প্রতিদিন সারাদিনই বারবার নতুন তোমার দিয়ে যাওয়া অসম্ভব দুঃখ। গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার তীর, ধনুক, বর্ষা, বল্লম, ঢাল কিচ্ছু নেই, সব উধাও। মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের। একলব্য ভয় পেল। ভয় পেয়ে সে ছুটতে লাগল। ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ, সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। একলব্য দৌড়ে তার কাছে গেল, ছোঁয়াচ বাঁচিয়ে সাষ্টাঙ্গে প্রণত হল। তারপর বলল, মহোদয়, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায় গেল? কাউকে তো দেখছি না। ঋষি হেসে বললেন, ওরা কেউ নেই। নেই? না, ওরা সবাই অরণ্য ছেড়ে চলে গেছে। কোথায়? বঙ্গদেশে, কলকাতা। পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচন্ড ভিড়ে সেদ্ধ হতে হতে একলব্য এসে নামল শিয়ালদা স্টেশনে। লাখ লাখ মানুষ পিলপিল করে ছুটছে। একলব্য ভাবল, যুদ্ধ তাহলে লেগেছে, কিন্তু এরা কারা? কেমন সৈনিক? ঢাল নেই, তরোয়াল নেই, তীর ধনুক নেই, ঘোড়া নেই, হাতি নেই। একলব্য ঘাবড়ে গেল। একজন উঞ্চ হোমগার্ড চালওয়ালি এক বাচাল বউয়ের সঙ্গে রঙ্গ করছিল। একলব্য হোমগার্ডটিকে সৈনিক ভেবে প্রশ্ন করল, মান্যবর, যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে? যুদ্ধ? কিসের যুদ্ধ? এই যে এত সৈন্যদল ছুটছে। সৈন্য? যুদ্ধ? সাত সকালে মাল টেনেছিস? দেব শালা গাড়দে ঢুকিয়ে, যা ভাগ। একলব্য আবার ঘাবড়ে গেল। চালওয়ালি বউটি অসভ্যের মতো হাসছে। মৌলালির মোড়ে জমাট দইয়ের মতো জ্যাম। কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে। চিৎকার, হইচই, স্লোগান। একলব্য অবাক হয়ে ভাবল, যুদ্ধ তাহলে সত্যিই লেগেছে। ওই তো পতাকা, ধ্বজা, লাঠি। রক্তে দোলা লাগলো একলব্যের। মিছিলের পাশে পাশে চলতে চলতে একজনকে প্রশ্ন করল, তোমরা কারা? কোথায় যুদ্ধ হচ্ছে? তোমরা কোন দিকে, কৌরব না পাণ্ডব? লোকটা তীক্ষ্ণ চোখে একলব্যকে মেপে নিয়ে বলল, আমরা ঝাণ্ডব। তার মানে? আমরা ঝান্ডা বহন করি।
কার ঝান্ডা? বুধবারে জাতীয় দলের, বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলের, শুক্রবারে জেলার, শনিবারে পাড়ার, এই রকম চলতে থাকে। একলব্য আবারও ঘাবড়ে গেল। হঠাৎ আচমকা প্রশ্ন করল, আচ্ছা অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণ এরা সব কোথায়? যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? মিছিল এগিয়ে গেল। একলব্য জনে জনে একই প্রশ্ন বারবার করতে লাগলো। হঠাৎ সশব্দে বোমা ফাটল। তারপর হঠাৎই প্রচন্ড ছুটোছুটি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি, বাসের হর্ন, পুলিশের সাইরেন, মানুষের আর্তনাদ, টিয়ার গ্যাস, চোখ জ্বালা, তারপর ভীষণ শব্দ, গরম গরম, গুলি চলছে, লোক ছুটছে, লোক পড়ে যাচ্ছে, একজনকে মারিয়ে থেতলে অন্যজন পালাচ্ছে। একলব্য ভেবা চাকা খেয়ে গেল। হঠাৎ ভিড়ের ঠেলায় সে ছুটতে শুরু করলো। ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের আধখোলা দরজার ভেতর দিয়ে সে দিয়ে গেল একলব্য। কৌটোর মতো ছোট্ট একটা দোকান ঘরে এক পাল ভয়ার্ত বিপন্ন মানুষ, সন্ত্রস্ত, শব্দহীন। একলব্য জিজ্ঞাসা করল, কি হয়েছে? একজন ফিসফিস করে বলল, যুদ্ধ। যুদ্ধ? কোথায়? অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায়? কেন, ওদের কি দরকার? আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি একলব্য, ছলনা করে, ঈর্ষা করে, ধাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না। বলতে বলতে একলব্যের রোখ চেপে গেল। সে চিৎকার করতে লাগলো, দ্রোণাচার্য আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন, অর্জুনের স্বার্থে আমার গুরু ভক্তির সুযোগে আমার বুড়ো আঙুল ছিনিয়ে নিয়েছেন। তবু আমি হারিনি, আমি একলব্য, আমি হারতে জানি না। দোকানদার দমবন্ধ কুঠুরির অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ কাঁপছিল। একলব্যের হঠাৎ এমন চিৎকারে ভয়ে সে মরিয়া হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তীব্র স্বরে বলে উঠল, সবাই মিলে ওই বেদরা লোকটাকে বের করে দিন। ও নিজেও মরবে, আমাদেরও মারবে। ওর চেঁচামেচিতে পুলিশ এসে এখানে ঢুকবে, তারপর টেনে বের করবে, এক এক করে পিটিয়ে লাশ বানাবে। বের করে দিন, বের করে দিন ওকে। সবাই প্রাণের ভয়ে, আসন্ন পুলিশি নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো একলব্যকে। একলব্য দরজা গলে ছিটকে পড়ল গলির রাস্তায়। শুনতে পেল ভেতর থেকে কে যেন বলছে, যা শালা, রাস্তায় খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে। একলব্য সম্বিত ফিরে পেল। তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে, কলকাতা কাঁপিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, অর্জুন, অর্জুন কোথায় তুমি? কোথায় দ্রোণাচার্য? আমার সামনে এসো, আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি। এসো আমার সঙ্গে লড়ো। আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেয়, আমি একলব্য, আমি হারতে শিখিনি। অর্জুন, অর্জুন, আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য। বড় রাস্তার মোড় থেকে হঠাৎ একটা বিদ্যুতের ঝলক, একটা বুলেট এসে একলব্যের বুকটা ছিঁড়ে দিয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়ল কালো রাস্তায়। রক্ত, রক্ত, শুধু রক্ত। মুখ থুবড়ে একলব্য শুয়ে রইল সেই রক্তাক্ত ধুলোয়। মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত সে বিড়বিড় করে বলে যেতে লাগলো, আমি এসেছি, আমি এসেছি অর্জুন, আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য, আমি এসেছি। মাত্র 40 দিনে ফর্সা হবার ক্রিম পাওয়া যাচ্ছে এখন। বাজারে খুব চাহিদা। যাদের গায়ের রং বেগুন কিংবা দাঁড় কাকের মতো, তাদের মধ্যে সাড়া পড়ে গেছে। দোকানে দোকানে ভিড়, বাড়িতে বাড়িতে নতুন আয়না। টাকে চুল গজাবে 10 দিনে, এই আশ্বাস বাণী সম্বলিত মহাতেল বাজারে বিকোচ্ছে দেদার। প্রচুর টেকো লোকেদের ভিড় এখন দোকানে দোকানে। পাড়ায় পাড়ায় আলোচনা, পার্লারে পার্লারে উত্তেজনা। বাড়তি মেদ ঝরে যাবে 4 ঘন্টায়। মেশিন এসেছে বিদেশ থেকে। চৌরঙ্গীর নামি দামি হেলথ ক্লাবগুলোয় নতুন সদস্যদের দাপাদাপি বেড়েই চলেছে। হঠাৎ ঢুকে পড়লে মনে হবে, বাপ রে, গরিবের দেশে এত মোটা লোকও ছিল। চুল হবে ঝকঝকে, তার জন্য 56 রকমের শ্যাম্পু। ত্বক হবে গোলাপের পাপড়ির মতো, তার জন্য ম্যাসেজ ক্রিম 63 রকমের। ঠোঁট হবে কমলা লেবুর কোয়ার মতো, তার জন্য 36 রকমের লিপস্টিক। মানাবে দারুণ, তার জন্য শাড়ি, গয়না, জুতো, প্যান্ট, শার্ট, কোট, টাই 210 রকমের।
সবকিছু দেখে শুনে আপনার মনে হবেই সত্যি দেশটা কি দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, কি চেকনাই, কি পালিশ। তারপর সারাদিন দোকানে দোকানে বাজারে বাজারে ঘুরে ক্লান্ত হয়ে আপনি যখন গলির ভেতরে আপনার ভাঙাচোরা বাড়ির আলো কমে আসা ঘরটায় এসে ঢুকবেন, তখন দেখবেন এবং শুনবেন কাজের লোক মতির মা এখনো বাসন মাজছে। পাশের বাড়ির সেনগুপ্তবাবুর কারখানার লকআউট 3 বছর পূর্ণ হল। আপনার বাড়িওয়ালার ছোট মেয়ে নাকি কলকাতার কোন বারে নাচে এবং লোককে বলে সে অফিসে যায় চাকরি করতে। আপনার ছেলেবেলার বন্ধু সুশান্ত বেকার থাকতে থাকতে পাগল হয়ে গেছে। ছেঁড়া জামা কাপড়ে ম্লান মুখে সে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়, ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঢিল ছোঁড়ে। আপনার ছোট কাকা হরিদেবপুরে যে জমি কিনেছিলেন ধার দেনা করে, কোনো এক বিপ্লবী পার্টির ছেলেরা সেখানে জবরদস্তি পার্টি অফিস করে ফেলেছে। আপনার দেওয়ালে রামকৃষ্ণের ছবিতে ঝুল, আপনার ঠাকুরের আসনের পেতলের ছোট্ট কৃষ্ণ ঠাকুর কেতরে গেছেন। আপনার ক্যালেন্ডারের গান্ধীজির মুখে ড্যাম্পের দাগ ক্রমে বাড়ছে। টাকে চুল গজাবে, কাক ফর্সা হবে, চুলে ঢেউ খেলবে, ত্বকে ফুলের পেলবতা জাগবে, ঠোঁটে রঙিন আমন্ত্রণ ফুটে উঠবে, বাড়তি মেদ ঝরে যাবে। এরকম সব উন্নতি হতেই থাকবে। শুধু মতির মায়েরা বাসন মেজেই যাবে, বেকার যুবকেরা পাগল হয়েই যাবে, কেনা জমি বিপ্লবী কায়দায় দখল হতেই থাকবে। আর দেওয়ালে দেওয়ালে রামকৃষ্ণ, নেতাজি, রবীন্দ্রনাথ, ঠাকুরের আসনের কালী, তারা, লক্ষ্মী, গণেশ সবাই ক্রমশ তলিয়ে যাবে। ফাঙ্গাস ধরবে, ড্যাম্প ধরবে, সবাই ক্রমে আবছা হয়ে আসবে। লেখাপড়া জানা ভদ্রসভ্য লোকেরা যাদের একটুও পছন্দ করে না, তাদের সাথেও দিব্যি জমিয়ে গল্পগাছা করতে পারে, হাসতে পারে, হাসাতে পারে। লেখাপড়া জানা পয়সাওয়ালা লোকেরা গরিব পরিচিতদের সঙ্গে মনে মনে ঘৃণা করলেও বেশ ঠাট্টা ইয়ার্কি করতে পারে। দেশ বা জাতি বা রাজনীতি নিয়ে 2-4 কথা বলতেও পারে। এইমাত্র ঘরে বসে যার মুন্ডুপাত করছিল কর্তাগিন্নিতে, বিয়ে বাড়িতে যেই দেখা হলো সেই প্রতিবেশীর সঙ্গে এমন গল্প জুড়ে দিতে পারে, দেখলে মনে হবে যেন কতকালের আত্মীয়। লেখাপড়া জানা দামি মানুষেরা দাম নেই মানুষদের কাছে যায়, পাশে দাঁড়ায়, পটলের দোরমা অথবা ওয়ানডে ম্যাচ নিয়ে জ্ঞানগর্ভ কথাবার্তাও চালাতে পারে। আসলে লেখাপড়া জানা লোকেরা অনেক অনেক কিছু পারে। লেখাপড়া না জানা লোকেরা সেসব পারে না। তারা শুয়োরকে শুয়োর, কচুকে কচুই বলে। বৃষ্টি পড়লে আদিক্ষেতা করে বাড়ি ধারাগো বলে গান গায় না, মাথা আর কাপড় বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। লেখাপড়া জানা লোকেরা যাই বলুন না কেন আসলে বড্ড দুঃখী। তারা চোরকে চোর বলতে পারে না, বলে স্যার। তারা ডাকাতকে ডাকাত বলতে পারে না, বলে হুজুর। তারা শয়তানকে শয়তান বলে না, বলে ভগবান, আপনি আমাদের প্রভু। হায় লেখাপড়া! কলকাতায় ভালো নেই আমি। ভোর হয়, আলো ফোটার আগেই বাতাসে ঘুলিয়ে ওঠে ধোঁয়া, ধুলো, আর ঘরে ঘরে মানুষের জ্বালা যন্ত্রণা। কলকাতায় ভালো নেই আমি। সমুদ্রে যায় যে জাহাজ, কতদিন সুগম্ভীর ডাক তার শুনিনি যে আমি। কতদিন শুনিনি আমি রাতের নদী পার হওয়া শেষ স্টিমারের মাঙ্গলিক সুর। কতদিন একলা ঘাটে বসে পায়ের পাতার কাছে গঙ্গার ছোট ছোট ঢেউ হাসেনি, কথা বলেনি। সমস্ত কলকাতা রাগী, গম্ভীর, প্রাচীন এক মহারাজার মতো শুধু জেগে থাকে আকাশে, হাওয়ায়, ঘরে, মাঠে। কতদিন শুনিনি আমি পায়রাডাঙ্গার বন্ধুর বাড়িতে হেমন্তের কুয়াশা ঘেরা সন্ধ্যায় মাসিমার শঙ্খধ্বনি তুলসী তলায়। তুলসী গাছে ঘনিয়ে ওঠা রাত কতদিন বলেনি আমায়, আয় না একটু গল্প করি। কলকাতায় ভালো নেই আমি।
বলির বাজনা বাজে অহরহ খবরের কাগজে, টিভিতে, রেডিওতে। ভাষণ, ধর্ষণ আর গাজনের অধিক সন্ন্যাসী, জোড়াসাঁকো, হাড় কাটা, হাসপাতাল, চুল্লুঠেক, থানা, সব দরজায় নষ্ট মেয়ের মতো উড়ে বেড়ায় কাঁচা টাকা। কলকাতায় ভালো নেই আমি। নিমতলার ঘাটে বসে হাওয়ায় হাওয়ায় ভাড়াটে খুনিরা বেশ গল্পগাছা করে সামনের নির্বাচনে কে কোন পতাকা নেবে, কার হবে কত আমদানি। কতদিন শুনিনি আমি ভাগলপুরের সেজমাসির নুপুর কণ্ঠ। বলতেন, বাবু ভাত খা পেট পুরে, তারপর বসে যা পড়তে, পুজোর ছুটিতে রাখ সব পড়াটরা করে। স্নেহ ঝরত ভাগলপুরের মেশর সেই মধ্যবিত্ত সেনগুপ্ত ভিলায়। কতদিন দেখিনি তোমায় মেঘমালা, কতদিন বসনি পাশে চুল খুলে চৈত্রের বিকেলে, কতদিন শাড়ি ছুঁয়ে, টিপ ছুঁয়ে, দুল ছুঁয়ে তোমার চিরায়ত সুগন্ধ আসেনি ভেসে, কতদিন দুটি অসম্ভব চোখের ছোবলে অসহায় হরিণীর মতো করা হয়নি আত্মসমর্পণ। মর্টগেজ দিয়ে বসে আছি 10টা-5টা জীবনের সব চুন বালি ইট। বড় অল্প দামে নিলামে তুলে দিয়েছি আমার সমস্ত অহংকার। কলকাতায় ভালো নেই আমি মেঘমালা, কলকাতায় তোমার কবি হয়তো তোমারই অভিশাপে বেঁচে আছে নিতান্তই রক্ত মাংস নিঃশ্বাসের পরিমাপে। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাদের সেই সব পড়াশুনো শেখান যাতে আমরা বুঝতে পারি আমরা কুকুর বা বাঁদর নই, মানুষ। ঠাকুর মশাই, ও ব্রাহ্মণ মশাই, আমাদের সেই সব মন্ত্র উচ্চারণ করান যাতে আমাদের মনের ভেতরে অহংকার জাগে এই ভেবে যে আমরা মানুষ। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আমাদের ভালো অনেক করেছেন, এবার অন্তত খারাপ না করার শপথটা নিন, যাতে আপনাকে মনে হয় সত্যিই আপনি আমাদেরই ভোটে জিতে আসা নেতা। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমাদের সেই সব ওষুধ দিন যাতে রোগ জলদি সারে। অনাবশ্যক 7-17 টেস্ট আর পরীক্ষার ঘোলা জলে না চুবিয়ে আমাদের জীবনে একটু শান্তি বাড়ি ছেটান, যাতে আমাদের মনে হয় ডাক্তারি সত্যিই একটি মহান সেবাব্রত। পুলিশ দাদা, ও পুলিশ দাদা, আমাদের চোর ডাকাতদের সঙ্গে ভাব ভালোবাসাটা এবার একটু কমান। ভদ্র মানুষদের সঙ্গে ভদ্র ব্যবহার করুন, যাতে মনে হয় আপনাদের বেতন সত্যি সত্যি আমাদের ট্যাক্সের টাকা থেকেই হয়। ভগবান, ও ভগবান, অন্তত এবার জাগুন। সেই যে কবে একবার ঘোষণা করেছিলেন যদা যদা হি ধর্মস্য, ভুলে গেলেন নাকি? এবার একবার আসুন, যাতে মনে হয় আপনি সত্যিই ভগবান। একটা মাতাল বলল, শালা দেশটা গোল্লায় চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা দেখছি আজকাল মাল খাচ্ছে। এক জন্মান্ধ ভদ্রলোক বললেন, ভাগ্যে চোখে দেখি না, এই শালারা দেশের 100 কোটি হাঁদা ভোঁদা এত পাপ দেখছে কি করে। ব্যাংকের কেরানি গোছের একজন গেছেন ইলেকট্রিকের বিল জমা দিতে। দাদা তাড়াতাড়ি করুন না, বসে বসে গল্প করছেন অথচ আমার কাজটা করছেন না, এ তো ন্যাশনাল ক্রাইম। বিলবাবু বলে উঠলেন, গত সপ্তাহে নিজের টাকা নিজে তুলতে গেছিলাম ব্যাংকে, তখন ইন্ডিয়ার ওয়ানডে চলছিল, ঝাড়া 45 মিনিট দাঁড় করিয়ে রেখে আপনারা রিলে শুনছিলেন, এখন কেন দেখ কেমন লাগে। শাসক দল ঘোষণা করে দিল, হকার হটাও। তারপর লাঠি, পুলিশ, জলকামান, বুলডোজার। বিরোধীরা রে রে করে পথে নেমে পড়লেন। এ কি অমানবিকতা রে ভাই! আমরাই হকার হব বলে নেতা নেত্রীরা ফুটপাতে বসে সায়ার দড়ি বিক্রি করলেন, কাগজে টিভিতে গরম গরম সব ছবি বেরোলো। বছর ঘুরতে সেই বিরোধীরা ক্ষমতায় এসে বসলেন, শহরটাকে সুন্দর করতে হবে, এসব হকার টকার চলবে না বলে ঘোষণা করলেন, হকার হটাও। এবার বিরোধীরা, মানে যারা আগে শাসক ছিলেন, তারা চেঁচিয়ে উঠলেন, মামদোবাজি, এতগুলো লোক কি না খেয়ে মরবে? এক শিক্ষক আর এক অধ্যাপককে বললেন, এ তো দেখছি এরা রাজনীতির ভেতরেও পলিটিক্স ঢুকিয়ে ছাড়লো,
এ দেশটা কি হবে বলুন তো? আদিগন্ত শ্যামলিমা প্রগাঢ় স্নেহের রোদ্দুরে ওই দেখো শুয়ে আছে আমার স্বপ্ন মাখা জন্মদাত্রী ভূমি। ফুলে ফলে শস্যে পত্রে সৃজনের ব্যাপ্ত অনুরাগে ওই দেখো জেগে আছে আমার সান্ত্বনা আর কল্পনার জমি। ওই দেখো কুঁড়িগুলি বাতাসের ভালোবাসা মেখে কেমন সহজে সব প্রত্যুষের ফুল হয়ে জাগে। ওই শোনো কলস্বরে ঘন বৃক্ষ ছায়া হতে পাখি গায়ে গান, মন্দিরে আরতি শুনি পবিত্রতা মাখা, নতমস্তকে শুনি পুণ্য আজান। জানি পথ রুক্ষ শুষ্ক মরুভীতি মাখা, জানি এই বাতাসের সবটুকু নয় শীতলতা। জানি দিন, জানি রাত্রির বহুলাংশ ঢেকে যায় মেঘে, তবুও সকালে উঠি ঘুম ভেঙে চোখ খুলে দেখি যুগে যুগে কালে কালে জীবনের কত পূর্ণতা, কত সার্থকতা এ দেশের ইতিহাস করেছে উজ্জ্বল। এ মাটিতে হাঁটা চলা বিশ্বকবির, এ বাতাসে নিঃশ্বাস শ্রীরামকৃষ্ণের, এ পাথরে অশ্বক্ষুর শব্দ তুলে ওই আলোর প্রত্যাশা নিয়ে নেতাজি সুভাষ। এ দেশ আমার, এ মাটি আমার, আদিগন্ত আলো ছায়া স্নেহ মায়া মাখা, যুগান্তের ভালোবাসা প্রেম দিয়ে ঘেরা এ আমার জন্মভূমি, আপন আশ্রয়। দুঃখকে জয় করার জন্য আমাদের কানে কানে মন্ত্র দেয় আমাদের উজ্জ্বল অতীত। কষ্টকে তুচ্ছ করতে শেখায় আমাদের পাতার পর পাতা ভরানো সংগ্রামের ইতিহাস। খালি হাতের শূন্যতাকে কেমন করে সার্থকতার পূর্ণতায় উত্তীর্ণ করতে হয় আমরা শিখি মায়ের স্নেহের কাছে, ভাইয়ের ভালোবাসার কাছে, প্রতিবেশীর আশ্রয় আর ভরসার কাছে। তাই এসো কণ্ঠ ছেড়ে বলি, ভাঙুক হাল, ছিঁড়ুক পাল, ঘনাক মেঘ অন্ধকার, আমরা ঠিক পৌঁছবই ভোর বেলায় তমসা পার। ঝড় তুফান যত আসুক বিঘ্ন সব ঘোচাবো আর, আমরা ঠিক পৌঁছবই ভোর বেলায় তমসা পার। আমরা ঠিক পৌঁছবই ভোর বেলায় তমসা পার।